আসসালামু আলাইকুম। আজ পড়ছি হুমায়ুন আহমেদের স্টেশন উপন্যাসের চতুর্থ এবং শেষ পর্ব। পুরো অনুষ্ঠান ভিডিও করা হবে। বিরাট ব্যবস্থা। স্যানিটারি পায়খানার গানের একটা ক্যাসেট ভাইয়া নিয়ে এসেছেন। জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের ক্যাসেট প্লেয়ারে বাজিয়ে সেই গান আমরা শুনছি। ভাইয়া চোখ বড় বড় করে বলল, বাংলাদেশের গ্রামে গঞ্জে এই গান আমরা ছড়িয়ে দেব। একটা হুলুস তুলুস পড়ে যাবে। ভাইয়া হুলুস তুলুস বলতে পারে না, সে বলে হুলুস তুলুস। বুঝলি টগর, লোকের মুখে মুখে গান ফিরবে। আমাদের কর্মপদ্ধতি মারাত্মক। গানের মাধ্যমে শিক্ষা। ভাইয়া এমনভাবে কথা বলে যেন গানটা সে নিজেই গেয়েছেন এবং সেই গান গ্রামে গঞ্জে ছড়ানোর ব্যবস্থাও সে নিজেই করছে। ভাইয়া নিজেও গোসল করার সময় গানটা গায়। তার গলা খারাপ না, শুনতে ভালোই লাগে। শুনেন শুনেন 10 জনাতে শোনেন দিয়া মন, উন্নত পায়খানার কথা করিব বনন। আহা পায়খানা রে, আহা পায়খানা রে, 10 ফুট গর্ত হবে কোনো চিন্তা নাই, তার উপরে স্ল্যাব বসিয়ে বলে দিয়া যায়। স্ল্যাবের উপর রিং বসিয়ে বলি পরিষ্কার, উন্নত পায়খানা হলে চিন্তা নাই কোয়ার। আহা পায়খানা রে, আহা পায়খানা রে। মাকে পাবনা মেন্টাল হসপিটালে নিতে এসেছেন মায়ের দুই ভাই। দুইজনই বয়সে মার ছোট, কিন্তু কেমন বুড়োটে দেখাচ্ছে। একজনের চুলদাড়ি পেকে সাদা, তার বোধ হয় হাঁপানি রোগ আছে। আসার পর থেকে হাঁপাচ্ছেন। মার সঙ্গে দুইজনই খুব স্বাভাবিক গলায় কথা বলছেন, যেন মার কোনো অসুখ বিসুখ নেই। তিনি সুস্থ মানুষ। আমি এই দুই মামাকে আগে কখনোই দেখেছি বলে মনে করতে পারলাম না, কিন্তু তারা আমার সঙ্গেও এমনভাবে কথা বললেন যেন প্রায়ই আমাদের দেখা সাক্ষাৎ হয়। 2 মাসের একজনের নাম হারুন, 2 মামার একজনের নাম হারুন, আর তার চেহারা সুখী সুখী। তিনি মনে হয় কথা বলতেও পছন্দ করেন। সবার সঙ্গে আন্তরিক ভঙ্গিতে কথা বলেন। তিনি পান খেতে খেতে মাকে বললেন, আপনার সুখের সংসারে দেখে চক্ষু জোড়ায়ে গেছে বুবু। আপনার বড় ছেলের সঙ্গে এখনো দেখা হয় নাই। ছোটজনকে দেখে চক্ষু জুড়িয়ে গেছে। দোলা ভাইয়ের কাছে শুনলাম বড়জন এনজিওতে চাকরি করে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এটা সম্ভব না। মা মনে হয় হারুন মামার কথা কিছুই বুঝলেন না। লম্বা ঘোমটা টেনে ফিসফিস করে বললেন, আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হারুন মামা উৎসাহের সঙ্গে বললেন, আমাদের খাওয়া দাওয়া নিয়ে মোটেই চিন্তা করবেন না বুবু। আসার পর থাইকা খাওয়া খাদ্যের উপরে আছি। আপনার শরীরটা খারাপ হয়েছে শুনে অত্যন্ত চিন্তাযুক্ত, তবে ইনশাআল্লাহ সুচিকিৎসা হবে। সুস্থ হওয়ার পর বুবু আপনাকে দেশের বাড়িতে কয়েকদিনের জন্য নিয়ে যাব। খুবই গরিবী হালতে আছি, আপনার কষ্ট হবে। বাপের বাড়ির কষ্ট অবশ্য গায়ে লাগে না। দুলাভাইয়ের সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে। দুলাভাই মত দিয়েছেন, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। মা আবারও ফিসফিস করে বললেন, আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? মার কথাবার্তা কোনো ঠিক ঠিকানা না থাকলেও তিনি তার 2 ভাইকে দেখার পর থেকেই খুব স্বাভাবিক আচরণ করছেন। চিৎকার হইচই নেই, ঘোমটা দিয়ে বসে আছে। বাবা যখন বললেন, বউ যাও কয়েকদিন বেড়ায় আসো, মা সঙ্গে সঙ্গে সুবোধ বালিকার মতো ঘাড় নাড়ালেন এবং ফিক করে হেসে ফেললেন। রহিমা ফুপু মার সব কাপড় চোপড় গুছিয়ে দিয়েছেন। মার সুটকেস বাবা কিছু টাকাও দিয়ে দিয়েছেন। টাকা, চিঠি, লেখার পোস্টকার্ড, বল পেন, কলম। বউ মনে করে চিঠি লিখবে। তোমার লিখতে ইচ্ছা না করলে হাসপাতালে ডাক্তার আছে, নার্স আছে, তাকে বললেই লিখে দেবে। পোস্টকার্ডে ঠিকানাও লেখা আছে। জি আচ্ছা। খাওয়া দাওয়া ঠিক মতো করবা। ওষুধপত্র খাওয়ার ব্যাপারে অনিয়ম করবা না। জি আচ্ছা। সময় সুযোগ পেলেই তোমাকে
দেখতে যাব। প্রতি মাসেই কেউ না কেউ যাবে। কোনোবার আমি, কোনোবার যাবে রঞ্জু। জি আচ্ছা। ট্রেন বিকেলে। দুপুরের পর থেকে মাকে খুব খুশি খুশি লাগতে লাগলো। তিনি কারো সঙ্গে কোনো কথা বলছেন না, কিন্তু সবার দিকেই হাসি মুখে তাকাচ্ছেন। তার চোখ দেখে মনে হচ্ছে তিনি সবাইকে চিনতে পারছেন। আমি আমি কাছে গিয়ে বললাম, মা, আমাকে চিনেছ? মা হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। আমি বললাম, বলো তো আমি কে? মা বলল, তুই টগর। তোমার মাথার যন্ত্রণা কি কমে গেছে? হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ জানো? হ্যাঁ, পদ্মনগর। তুমি পদ্মনগর যাচ্ছ না মা, তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওরা তোমার চিকিৎসা করবে, তুমি ভালো হয়ে ফিরে আসবে। আচ্ছা। আমি মার গা ঘেঁষে বসে রইলাম। খুব কাছে বসলাম, যেন ইচ্ছা করলেই মা আমার গায়ে হাত রাখতে পারেন। মা তা করলেন না, চুপচাপ বসে রইলেন। তবে মাঝে মধ্যেই কৌতূহলী চোখে আমার দিকে তাকাতে লাগলেন। তার ঠোঁটে ফিক ফিক হাসি লেগেই রয়েছে। দুপুরে খেতে বসে দুই মামার ভেতর কি নিয়ে যেন লেগে গেল। চাপা গলায় একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন, কটমট করে তাকাচ্ছেন। ভয়ঙ্কর কিছু হচ্ছে তা বোঝা যাচ্ছে। কিন্তু তার ফাঁকে খাওয়া দাওয়া ঠিকই করেছেন। এক ভাই আবার আরেক ভাইকে সাদাসাদিও করছেন। মাছ নিবা আরেক পিস? আমি কৌতূহল হয়ে একবার জিজ্ঞাসা করলাম, মামা কি হয়েছে? হারুন মামার মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, কিছুই না বাপধন। সংসারী আলাপ, সংসারী আলাপে একটু একটু হিট হয়, এইটা কিছু না। সংসারী আলাপের রহস্য কিছুক্ষণের মধ্যেই জানা গেল। হারুন মামা খাওয়া শেষ করে পান মুখে দিয়ে দিতে বাবাকে বললেন, দুলাভাই, বুবুর যাতায়াত এবং চিকিৎসার খরচ আপনি বড় ভাইয়ের হাতে দিয়েছেন, এটা ঠিক না। আমরা দুজনে বুবুকে নিয়ে যাইতেছি। খরচটা সমান দুই ভাগ কইরা দুইজনের হাতে দেন। বাবা বললেন, একজনের কাছে দিলেই তো হয়। হারুন মামা বললেন, হয় না, সংসার এত সহজ না। বড় ভাইয়ের কাছে টাকা থাইকা দুইটা টাকা বাইর করা আমার পক্ষে সম্ভব না, বাকি আপনার বিবেচনা। আমি আমার ব্যবসা বাণিজ্য সব ফালাইয়া রওনা হইছি, আর টাকা বগলে নিয়া বৈশা আছে আরেকজন। এরকম হইলে তো আমার যাওয়া সম্ভব না। আমারে বিদায় দেন। এসব কি বলছো? আমি পরিষ্কার মানুষ, আমার পরিষ্কার কথা। খরচটার টাকা দুই ভাগ হবে, সমান সমান ভাগ। যদি তা হয় আমি আছি, যদি না হয় ঠুক্কু। বোনের জীবন মরণ সমস্যা, আর তুমি বলে ফেললে ঠুক্কু। হারুন মামা আরেকটা পান মুখে দিতে বললেন, আমি পরিষ্কার মানুষ, পরিষ্কার কথা বললাম। এখন জামানা খারাপ, পরিষ্কার কথা কারো ভালো লাগে না। বাবার এই ঝামেলা কিভাবে মেটালেন আমি জানি না। দেখা গেল এই দুই ভাই অত্যন্ত আনন্দিত মুখে বোনকে নিয়ে ট্রেনে উঠলেন। হারুন মামা ট্রেনের জানালা থেকে গলা বের করে বললেন, দুলাভাই, নিশ্চিন্ত থাকেন, আমরা দুই ভাই থাকতে কোনো অসুবিধা হবে না, বাকি আল্লাহ পাকের মর্জি। ট্রেনে উঠে মার আনন্দ খুব বাড়লো। তার মুখে পান। একটু পর তিনি জানালার মুখ বের করে পানের পিক ফেলছেন এবং ছোট বাচ্চাদের মতো হাসছেন। মাকে বিদায় দিতে আমরা সবাই স্টেশনে এসেছিলাম। বাবা দাঁড়িয়ে আছেন পুজো হয়ে। দুপুরের পর থেকে তার পেটের ব্যথা শুরু হয়েছে। আজকের ব্যথাটা মনে হয় তীব্র, কারণ তার মুখ কালো হয়ে গেছে। তিনি একটু পর হাত ঘড়িতে সময় দেখছেন। ব্যথা উঠলেই তিনি ঘড়ি দেখেন। বাবার পাশে রহমান চাচা দাঁড়িয়ে আছেন। রহমান চাচা বাবার কানে কানে কি যেন বললেন। বাবা ক্লান্ত ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ছেন। রহিমা ফুপু একটু দূরে একটা দাঁড়িয়ে আছেন। সবসময় তার মাথার ঘোমটা থাকে, আজ তার মাথায় ঘোমটাটা নেই। আমি দাঁড়িয়ে আছি কুসুমাপুর পাশে। কুসুমাপুর
চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। কুসুম আপু এত কাঁদছে কেন আমি বুঝতে পারছি না। মার সঙ্গে তার কখনোই কোনো খাতির ছিল না। মা যখন সুস্থ থাকেন তখন কুসুম আপুর সঙ্গে কথা বলতেন না, বরং তাকে দেখলে মার ভুরু সামান্য কুঁচকে যেত, চোখের দৃষ্টি কঠিন হয়ে যেত। ভাইয়ার স্টেশনে আসার কথা না, বুড়ি মিস এলেনের সঙ্গে তার প্রোগ্রাম, কিন্তু ভাইয়া ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উপস্থিত হলো। মনে হয় সে অনেক দূর থেকে এসেছেন। তার শার্ট ঘাম ভেজা, চোখ লাল, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ভাইয়াকে দেখে বাবা অসম্ভব খুশি হলেন। মনে হলো হঠাৎ তার পেটের ব্যথাটা কমে গেছে। তিনি ভাইয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, বাবা যাও, মাকে কদমবুচি করে আসো, ট্রেন ট্রেন এখন ছেড়ে যাবে। এমনিতেই 2 মিনিট বেশি রেখেছি। ভাইয়া নড়ল না, সাইকেল ধরে হাঁপাতে লাগলো। বাবা রহমান চাচার হাত থেকে সবুজ ফ্ল্যাগ নিয়ে উড়িয়ে দিলেন। ট্রেন চলতে শুরু করলো। মার দৃষ্টি এতক্ষণ এলোমেলো ছিল। ট্রেনে চলতে শুরু করার মাত্র তিনি কেমন যেন অস্থির হয়ে গেলেন। অবাক হয়ে সবার দিকে তাকাতে লাগলেন। মনে হলো কি ঘটেছে তিনি বুঝতে পারছেন না। আমরা সবাই ট্রেনের সঙ্গে সঙ্গে আসছি, শুধু বাবা সবুজ ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন, ফ্ল্যাগ নাড়াচ্ছেন। ভাইয়া হঠাৎ করে বলল, টগর সাইকেলটা ধরতো। আমি সাইকেল ধরলাম। ভাইয়া ছুটে গিয়ে চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠে পড়ল। যে জানালা দিয়ে মুখ বের করে মা আমাদের দেখছিলেন, সেই জানালা দিয়ে সেও মুখ বের করলো। মা হাত নাড়াচ্ছে, মার সঙ্গে সঙ্গে ভাইয়াও হাত নাড়াচ্ছে। বাবা প্ল্যাটফর্মে বসে পড়েছেন। পেটের ব্যথাটা আজ মনে হয় খুব বেড়েছে। রহমান চাচা বাবার হাত ধরে আছেন। বাবা খুব কাঁদছেন। আমি কাছে যেতেই বাবা আমাকে ইশারা করলেন পাশে বসতে। আমি বসলাম। বাবা ফিস ফিস করে বললেন, রঞ্জু যে কাজটা করছে তার জন্য আল্লাহ পাক তার উপর খুবই সন্তুষ্ট হয়েছেন বলে আমার বিশ্বাস। আল্লাহ পাকে সন্তুষ্ট লাভ করা ভাগ্যের ব্যাপার। আমার বড় পুত্র বড়ই ভাগ্যবান। বাবা খুবই কাঁদছেন। আমি বললাম, তোমার পেটে ব্যথা কি খুব বেশি? বাবা চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, ব্যথাটা বাড়ছে। মনে হচ্ছে পেটের কয়লাটার চুলা বসিয়ে কেউ রান্না করছে। মনে হচ্ছে পেটে কয়লার চুলা বসিয়ে কেউ রান্না করছে। বাবা রাতে বাবার ব্যথা খুবই বাড়লো। তিনি ছটফট করতে লাগলেন। রহমান চাচা ডাক্তারকে খবর দিয়ে আসলেন। ডাক্তার সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, সদর হাসপাতালে নেওয়া উচিত। অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করলে এমন হয়। আবার ধরেন আলসারও হতে পারে। পাকস্থলী ফুটো হয়ে গেছে। কুসুম আপু বলল, আপনার হাতে কোনো চিকিৎসা নাই? ডাক্তার সাহেব বললেন, ঘুম চিকিৎসা আছে, ঘুম পাড়িয়ে দিতে পারি। ঘুম ভাঙলে আবার ব্যথা শুরু হবে। দিন আপাতত ঘুম পাড়িয়ে দিন। ডাক্তার সাহেব 4টা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে গলা স্বাভাবিক নিচু করে বললেন, আমার আসল সন্দেহ ক্যান্সার। পুরাতন ব্যাধির কথা বলছেন তো? পুরাতন ব্যাধি একটাই, ক্যান্সার। হ্যাজ নো আলসার। হয়ে গেলে উপায় নাই। ডাক্তার কবিরাজ গুলে খাইয়ে দিলেও কোনো লাভ নাই। ডাক্তার কবিরাজ হজম হয়ে যাবে, ক্যান্সারে কিছুই হবে না। আজ সারাদিন জাপানি ইঞ্জিনিয়ারের কোনো খোঁজ ছিল না। তার কাছে আবারও ইন্সপেকশন টিম এসেছে। চেন ক্রেন চালক জামশেদ দলবল নিয়ে ইন্সপেকশন টিমের সঙ্গে এসেছেন। শুধু তাই না, এবার দলের সাথে সত্যিকারই বিদেশি ইঞ্জিনিয়ারও এসেছেন। মগরা ব্রিজের রিপেয়ারের কাজ চীন সরকারের সাহায্যে হচ্ছে বলেই একজন চীনাম্যান এসেছেন। চীনাম্যানের নাম আতাংবা, এরকম কিছু। ব্রিজের রিপেয়ার কাজ যতদিনই চলবে ততদিনই তিনি এখানে থাকবেন। জাপানি ইঞ্জিনিয়ার চীনাম্যানকে নিয়ে রাতে আমাদের বাসায় খেতে এলেন।
বাবা অবস্থা দেখে দুজনই হতভম্ব। বাবা এই অসুস্থ অবস্থায়ও বিনয়ে গলে গিয়ে বরাবর বলতে লাগলেন, ভেরি হ্যাপি, মাই হ্যাপিনেস নোজ নো বাউন্ড, প্লিজ হ্যাভ রাইস, উই আর পুয়ার বেঙ্গলি, অনলি রাইস অ্যান্ড কারি, নাথিং এলস। চেনাম্যান বোধহয় ইংরেজি জানে না। বাবার প্রতিটা কথায় হাসি মুখে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। তারপর চাটা কিছুই না খেয়ে চলে গেল। বাবার পেট ব্যথা বাড়তেই থাকলো। ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধে কিছুই হলো না। জাপান ইঞ্জিনিয়ার রহমান চাচাকে আবারও ডাক্তার সাহেবকে ডেকে আনতে পাঠালেন। তিনি ফিরলেন ডাক্তার না নিয়েই। ডাক্তার সাহেব উভয় পাংশায় কলে গিয়েছেন, রাতে ফিরবেন না। রহমান চাচা ডাক্তার নিয়ে না ফিরলেও ভালো খবর নিয়ে ফিরলেন। মেট্রিকে রেজাল্ট হয়েছে, কুসুম আপু পাশ করেছে। কুসুম আপু বলল, পাস তো অনেক রকম, আমি কিরকম পাশ করলাম? রহমান চাচা বলল, সেটা মা আমি জানি না, পাশ করছো এটা জানি। পাশ করছো এর জন্যই আল্লাহর দরবারে শুকর গুজার করো। তোমার ভাই রঞ্জু ফেল হয়েছিল, সে ছেলে হইয়াও কিন্তু পাস দিতে পারে নাই। তার বুদ্ধিও কোনো অংশে কম না, বরং অত্যাধিক বেশি। ছোট থেকে তারে আমি দেখেছি। এই অঞ্চলে এমন কোনো ছেলে ছিল না যে তার সাথে মার্বেল খেলায় পারে। দুইটা মার্বেল একবার গায়ে একটা লাইগা আছে, এর মধ্যে তুমি যদি বলো পশ্চিমটারে মারো, কে পশ্চিমটারে মারবো। কুসুম আপু বিরক্ত হয়ে বলল, আমি যে পাশ করেছি এটাই আপনাকে কে বলল? কেউ বলে নাই, আমি গাঁজাখোর মানুষ। আগ বাড়াইয়া যে আমাদের খবর দিব, তাহলে জানলেন কিভাবে? বাজারে আলোচনা। কি অদ্ভুত কথা, আমি পাশ করেছি না ফেল করেছি এটা নিয়ে বাজারে আলোচনা হবে কেন? সেটাই তো আম্মাজি, আমি জানি না। আলোচনা হইতেছে শুনছি, বিশ্বাস করা না করা আপনার বিবেচনা। আমি গাঁজাখোর যে কথাই কয় মনে হয় মিথ্যা, এটাই হলো গাঁজাখোরদের কপাল। মদখোরদের কপাল আবার ভালো, মদখোর যাই কয় সবাই ভাবে সত্য কথা বলতেছে। রহমান চাচা সত্যি কথাই বলেছিল, কুসুম আপু পাশ করেছে এবং পাশ নিয়ে বাজারে আলোচনা হচ্ছে। কুসুম আপু খুব সাধারণ পাশ করেনি, ঢাকা বোর্ডে ছেলে মেয়ে সবার মধ্যে ফোর্থ হয়েছে, লেটার পেয়েছে 6টা। বিন্দুবাসিনী স্কুলের হেডমাস্টার সাহেব তার স্কুলের সব শিক্ষকদের নিয়ে রাত 9টার সময় চলে এলেন। তিনি আরো আগেই আসছেন। স্যাকরার দোকানে গোল্ড মেডেল বানাতে গিয়ে দেরি হয়ে গেল। গোল্ড মেডেলটা হেডমাস্টার সাহেব নিজ খরচায় দিচ্ছেন। তার মায়ের নামে গোল্ড মেডেলটার নাম মোসাম্মত মনোয়ার খাতুন স্বর্ণপদক। এই স্বর্ণপদক শুধুমাত্র বিন্দুবাসিনী স্কুলের মেয়েদের জন্য প্রযোজ্য। এই স্কুলের কোনো মেয়ে যদি বোর্ডে 10 জনের মধ্যে থাকতে পারে তবেই সে এই পদক পাবে। বাবার পেট ব্যথা সেরে গেল, তিনি গা ঝাড়া দিয়ে উঠে বসলেন। জাপান ইঞ্জিনিয়ার সে ব্যস্ততা দেখালেন, তাও দেখার মতো। এত বড় দুঃসংবাদ নিয়ে লোকজন আসছে, তাতে শুধু মুখে দেওয়া যায় না। তিনি আমাকে নিয়ে মিষ্টি আনতে গেলেন। শুধু মিষ্টি না, চা পাতা, চিনি এবং চায়ের দুধও কেনা হলো এবং জাপানি ইঞ্জিনিয়ার নিজেও চা বানাতে রান্নাঘরে ঢুকে গেলেন। রহিমা ফুপু একবার শুধু বললেন, ছি ছি ছি, আপনি কেন? জাপানি ইঞ্জিনিয়ার গম্ভীর মুখে বললেন, আপনি শুধু দেখুন, চা আমি ভালোই বানাতে পারি। একা একা দীর্ঘদিন চা বানিয়ে এমন এক্সপার্ট হয়েছি, হা হা হা। জাপানে আমি একবার কম্পিটিশনে চা বানিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। শ্রীলঙ্কার এক ছেলে, আমি পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার, মাদ্রাজের একজন, আরেকজন জাপানি মেয়ে। এই 5 জনের মধ্যে কম্পিটিশন। যার সবচেয়ে ভালো হবে সে পাবে 1000 ইয়েন। যার ছিলেন ব্রিটিশ এক ভদ্রলোক। 1000 ইয়েন আমিই পেয়েছিলাম। অন্য সব জাপানি ইঞ্জিনিয়ার মিনিটে মিনিটে কুসুম আপুর খোঁজ করেন। আজ তা করছেন না।
মহানন্দে চা বানাচ্ছেন, আমি তার হেল্পার। আজ আমার সঙ্গেই গল্প করছেন, আগ্রহ নিয়েই গল্প করছেন। গল্পের বিষয়বস্তু অবশ্য কুসুম আপু। বুঝলে টগর, তোমার বোন যখন ব্রিজের উপর থেকে ঝাঁপ দিল তখনই আমি বুঝেছি এই মেয়েটা সাধারণ মেয়ে না। এই মেয়ে হলো মাকিউ মাকিউকি টাইপ। মাকিউকি কি জানো তো? মাকিউকি হলো যারা প্রতিভাজনিত কারণে এক্সেন্ট্রিক। মাকিউকি একটা জাপানি শব্দ। ভালো কথা। এক্সেন্ট্রিক শব্দের মানে জানো? এক্সেন্ট্রিক ইংরেজি শব্দ, এর মানে বায়ুগ্রস্ত। ঠিক পাগল না, আবার ঠিক সুস্থও না। ছোটদের সঙ্গে গল্প করার এই হলো সমস্যা, প্রতিটি স্টেপে ব্যাখ্যা করে এগোতে হয়, গল্পের মূল ফ্লো যায় নষ্ট হয়ে। আমি কি ঠিক করেছি জানো? আমি ঠিক করেছি কুসুমকে ম্যাথমেটিক্স পড়াবো। ম্যাথ বিষয়ে সবার মধ্যে অকারণে ভীতি কাজ করে। ভালো মেয়েরাও আবার অন্যদের কাছে শুনে কম্পিউটার সায়েন্স অ্যান্ট্রোফিজিক্স এইসব পড়তে চায়। সায়েন্স মূল বিষয় হলো ম্যাথ। জি, যদিও ম্যাথ কিন্তু বিজ্ঞান না। এটা ভুলটা সবাই করে। এই ভুলটা সবাই করে। ম্যাথ বলেই মনে করে সায়েন্স। ম্যাথ হলো বিজ্ঞানকে বোঝার একটা টুল মানে জানো? জি না, টুল মানে যন্ত্রপাতি। ও, কুসুমের সঙ্গে কথা বলতে হবে, দেখি সে রাজি হয় কিনা। অবশ্য আমি যা বলবো তাতেই সে রাজি হবে। না রাজি হবে না, উল্টো হবে। কুসুম আপু যা বলবে তাতেই আপনি রাজি হবেন। কেন? কারণ কুসুম আপুর শরীরে একটা বিশেষ চিহ্ন আছে। এই চিহ্ন যার শরীরে থাকে সব পুরুষ তার কথা শুনে। তোমাকে কে বলেছে? কুসুম আপু। চিহ্নটা কি আপনাকে বলা যাবে না। জাপানি ইঞ্জিনিয়ার সাহেব বোধহয় সারা রাত গল্প করার পরিকল্পনা ছিল, তিনি তা করতে পারলেন না। সাইড থেকে তাকে নেবার জন্য লোক এসেছে। চিনাম্যানের সঙ্গে ক্রেনের ড্রাইভার জমশেদের কি নাকি গন্ডগোল হয়েছে, সিরিয়াল ঝামেলা হচ্ছে, তিনি না গেলেই না। এত বড় একটা পাশ করার পরেও কুসুম আপু খুব স্বাভাবিক, যেন তার কিছুই হয়নি। রহিমা ফুপু বললেন, কিরে, মেডেলটা খুলে রাখলি কেন? গলায় রাখ। কুসুম আপু বলল, আমি কি বিড়াল যে গলায় ঘন্টা বেঁধে ঘুরবো? এটা সোনার মেডেল, এটা ঘন্টা নাকি? কুসুম আপু আমাকে ঘুম থেকে তুললো, ফিস করে বলল, আজ একটা আনন্দের ঘটনা ঘটেছে, সেই উপলক্ষে তোকে আমি আমার বিশেষ চিহ্নটা দেখাবো। কি দেখতে চাস? ভাববোদার মতো বসে থাকবি না, ভ্যাবদার মতো বসে থাকবি না, দেখতে চাইলে মাথা নাড়া। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কুসুম আপু সঙ্গে সঙ্গে বলল, আজ না, হ্যাঁ আরেকদিন। 8 নম্বর। মাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভাইয়া ফিরে এসেছে। ভর্তির ব্যাপারে কোনো সমস্যা হয়নি। জাপান ইঞ্জিনিয়ার বন্ধু সব করিয়ে দিয়েছেন এবং ভাইয়াকে দেখে বললেন, তুমি কোনো দুশ্চিন্তা করবে না, তোমার মায়ের ভালো চিকিৎসা হবে। তার অবস্থার অবনতি যাই হোক, আমরা চিঠি দিয়ে জানাবো। হাসপাতালের খাওয়া দাওয়ার সমস্যা আছে, করার কিছু নাই। হেড আয়াকে কিছু টাকা পয়সা দিয়ে যাও, বাইরে থেকে এটা সেটা কিনে খাওয়াবে। এদেরকে হাতে রাখা ভালো, রোগীর আসল দেখাশোনা এরাই করে। ভাইয়া হেড আয়ার হাতে 500 টাকা এবং হেড নার্সের হাতে 500 টাকা দিয়ে এসেছেন। বাবা বললেন, এত টাকা তুই পেয়েছিস কোথায়? অফিসের টাকা। অফিসের 1200 টাকা আমার কাছে ছিল, আমার কাছ থেকে টাকাটা নিয়ে দিয়ে আয়। ভাইয়া বলল, আচ্ছা। অফিসে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা গেল না। অফিসে যাওয়ার ব্যাপারেও তার কোনো উৎসাহ নেই। অনেক বেলা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে যায় চা খেয়ে চলে আসি স্টেশনে এসে রেল লাইনে পা রেখে ঝিম ধরে বসে থাকে। শুধু দূর থেকে দেখলে মনে হয় টেলিগ্রাফের তারে কাক বসে আছে। কাকরা যেমন মাথা ঝোঁকায়, ভাইয়াও মাথা ঝাঁকায়। রহমান চাচার ধারণা, রেল লাইনে বসে থাকা খুবই অলক্ষণ। কেউ ঘন ঘন রেল লাইনে বসলে রেল লাইন তাকে চিনে ফেলে। নিশি রাতে ডাকাডাকি শুরু করে। রেল লাইনের ডাক নিশি
ডাকের মতোই মারাত্মক। রেল লাইন মানুষটাকে ডেকে ঘর থেকে বের করবে, তারপর ভুলিয়ে ভুলিয়ে কোনো এক নিশুতি রাতে তাকে কাছে টানবে। বেচারা ঘোরের মধ্যে লাইন ধরে হাঁটতে থাকবে, বুঝতেও পারবে না পেছন থেকে ঝড়ের গতিতে আসছে চিটাগাং মেল কিংবা বাহাদুর এক্সপ্রেস। সে ট্রেনের শব্দ ঠিকই শুনবে, কিন্তু ভাববে বাতাসের শব্দ। ট্রেনের ড্রাইভার যখন বাঁশি বাজাবেন, সেই শব্দ তার কাছে যাবে, কিন্তু সে ভাববে বনের ভেতর থেকে ফিস ফিস শীষ পাখি শি দিচ্ছে। শীষ পাখিরা ট্রেন লাইনের আশেপাশে বন জঙ্গলে থাকে, তারা অবিকল রেল ইঞ্জিনের বাঁশির মতো শীষ দেয়। ভাইয়ার যে চাকরি নেই বলেই জিন ধরে রেল লাইনে বসে থাকে, এটা প্রথম ধরতে পারলেন বাবা। আমি স্কুল ছুটির পর স্টেশনে বাবা কি করছেন দেখতে গিয়েছি। বাবা বললেন, জানালা দিয়ে দেখ তো রঞ্জু গাধাটা রেল লাইনের উপর বসে আছে কিনা। আমি বললাম, হ্যাঁ। কি করছে? ঘাস চিবাচ্ছে। ওর ঘটনা কি জানিস কিছু? না। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, গাধাটা হয় কোনোখানে প্রেম মহব্বতে হয়েছে কিংবা চাকরি চলে গেছে, দুটোর একটাই। দুই ক্ষেত্রেই একটা লক্ষণ। চলো খোঁজ নিয়ে আসি। ভাইয়া দূর থেকে আমাদের দেখে ঘাস চিবানোর আরো মন দিল, নাড়াচাড়াও শুরু করলো। হুট করে উঠে উল্টো দিকে হাঁটা দিতে পারে। বাবা তার আগেই বলল, রঞ্জু তোর কি চাকরি চলে গেছে? ভাইয়া বলল, চাকরিটা গেল কেন? চুরি করছিস? ব্রিটিশ এক বুড়ির লেজ ধরে কিছুদিন ঘুরলি, তার ব্যাগ সাফাই করলি। ভাইয়া জবাব দিল না, আহত চোখে তাকিয়ে রইল। বাবা ভাইয়ার আহত দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, কোন ধরনের চুরি করছিস সেটা বল। ছোট চুরি, মাঝারি চুরি, নাকি পুকুর চুরি? চুরি করি নাই। এখন করিস নাই? এখনো করিসনি? বড় হয়ে করবি? তোর চেহারার ভেতর একটা চোর ভাব চলে এসেছে। যাই হোক, পুত্র হিসেবে তোকে একটা উপদেশ দেই, চুরি করলে বড় চুরি করবি। ছোট চুরি যেমন পকেট মারি করে ধরা পড়লে শক্ত মার খাওয়া লাগে, মাঝারি চুরি করলে মার খেতে হয় না, জেল খাটতে হয়। বড় চুরি করলে সমাজে সম্মান আসে, কাজেই বড় চুরি করাটাই ভালো। বলতে বলতে বাবা বসে পড়লেন। এটা একটা অলক্ষণ। বাবার বসে পড়ার দুটো অর্থ। এক, তিনি এখন ক্রমাগত কথা বলা শুরু করবেন, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকবেন। দুই, বাবার পেটের ব্যথাটা শুরু হয়েছে। এখন পেট ব্যথা শুরু হলে কিছুক্ষণ বসা থেকেই তিনি শুয়ে পড়েন, তখন তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যেতে হয়। তারপর রঞ্জু বলল, কি ঠিক করলি? ছোট চুরি করবি নাকি বড় চুরি করবি? ভাইয়া বিড় করে বলল, আমি দোকান দিব। দোকান দিবি? বাহ, ভালো তো, বিজনেসম্যান। দোকানটা কিসের? চায়ের দোকান, ভাতের দোকান। দোকান দিতে টাকা লাগে। টাকাটা তোকে কে দিবে? টাকা জোগাড় হয়েছে। তুই দেখি বিরাট লায়ক হয়ে গেছিস, সব নিজে জোগাড় করতে পারিস। জোগাড়টা করলে কিভাবে সেটা শুনি, যদি বলতে অসুবিধা না থাকে। কুসুম দিয়েছে। কুসুম? হ্যাঁ, 15,000 টাকা দিয়েছে। বাবা চুপ করে গেলেন। কোটের পকেট থেকে সিগারেট বের করে মুখে দিতে গিয়েও দিলেন না, ঢোক গিললেন। কুসুমাপুর টাকা আছে? তার বাবা প্রায়ই তাকে টাকা পাঠান। কুসুমাপু 1 টাকাও খরচ করেন না। ভাইয়া বলল, তোমার কি ব্যথাটা শুরু হয়েছে? বাবা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ব্যথাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাবার মূর্তির মতো শক্ত হয়ে যান, মনে হয় নিঃশ্বাসও ফেলছেন না। ভাইয়া বললেন, চলো বাসায় নিয়ে যাই। বাবা বললেন, অসম্ভব, এখন নড়াচড়া করাই যাবে না, পানি খাবো। ভাইয়া ছুটে গেল পানি আনতে। বাবা এবং আমি দুজনেই রেল লাইন ধরে তাকিয়ে আছি। দেখতে পাচ্ছি রেল লাইনের স্লিপারে পা রেখে জাপান ইঞ্জিনিয়ার আসছে। দূর থেকে তার চেহারা দেখা যাচ্ছে না, তাকে চেনা যাচ্ছে তার মাথার ছাতা দেখে। চীনাম্যান তাকে একটা হলুদ ছাতার উপহার দিয়েছেন। এই ছাতা ছাড়া তিনি কোথাও যান না। চীনাম্যানের সঙ্গে জাপান ইঞ্জিনিয়ার সম্পর্ক ভয়ঙ্কর খারাপ যাচ্ছে। প্রতিদিনই
কথা কাটাকাটি হচ্ছে। জাপান ইঞ্জিনিয়ার কুসুম আপুকে মন খারাপ করে বললেন, বুঝলে কুসুম, আমি যাই করি, বেটা বললে এটা কি করছো? 1 নম্বর স্পেনে 300 বস্তা বালি ফেললাম, 2 দিন লাগলো বালি ফেলতে। সব কটা বস্তা যখন ফেলা হলো তখন বেটা বলে, কি জানো? বেটা বলে, বস্তাগুলি যেভাবে ফেলেছো তাতে নদীর মাঝখানে চর জাগবে, 2 নম্বর স্পানে পানির চাপ পড়বে, সব বস্তা তোলো। সব বস্তা যদি তুলতেই হয় তুই শুরুতে কেন বলিস নাই? এখন নদীর তল থেকে আমি বস্তা তুলবো কিভাবে? ডুবুরি লাগবো। কুসুম আপু বলল, কোনো কিছু করার আগে ওনাকে জিজ্ঞাসা করে নিলেই হয়। জিজ্ঞাসা করলে বলে, সবকিছু আমাকে জিজ্ঞেস করো কেন? বুদ্ধি খাটিয়ে নিজে করো। তারপর চীনা ভাষায় গালি দেয়। কি গালি? বলে, কুত্তু কুতু, কুকুকুতু। গালিটা মানে কি? মানে জানি না, চাইনিজ ভাষা জানে এমন কাউকে পেলে জেনে নেব। মানে নিশ্চয়ই খুব খারাপ। যে দেশের সভ্যতা যত প্রাচীন সে দেশের গালাগালিও তত খারাপ। চাইনিজ সভ্যতা অতি প্রাচীন। মিং ডায়ানাস্টি ছিল 5000 বছর। মিং ডায়ানাস্টি ছিল 5000 বছর। ওদের গালাগালি তো খারাপ হবেই। চাইনিজ লোকটার গন্ডগোলটা কি শুধুই আপনার সঙ্গে? আরে না, সবার সাথে। সবচেয়ে বেশি বাজাবাজি হয় জমশেদের সাথে। জমশেদের গায়ে সে একবার থুতু পর্যন্ত ফেলেছে। সে কি? বললাম, না, অতি অসভ্য। জমশেদ প্রায় আমাকে বলে, দেন, অর্ডার দেন, হারামির পুত্রে মগরা ব্রিজের নিচে ফেলে দেই, কায়দা করে স্পেনের উপর ফেলবো, ঠাস করে মাথা ফেটে ব্রেন বের হয়ে যাবে। তারপর পুলিশের কাছে বলবো ব্রিজ ঠিক করতে গিয়ে পা পিছলে পড়ছে। কি ভয়ঙ্কর! এটা হলো রাগের কথা। সত্যি সত্যি তো কেউ ফেলছে না। জাপানি ইঞ্জিনিয়ার আমাদের দিকে এলেন না, তিনি বাজারের দিকে চলে গেলেন। ভাইয়া পানি নিয়ে এসেছেন, সঙ্গে রহমান চাচাকে নিয়ে এসেছেন। বাবাকে যদি ধরাধরি করে বাসায় নিয়ে যেতে হয়, সে একা পারবে না। পানি খেয়ে বাবার পেটের ব্যথা মনে হয় কিছু কমেছে। তিনি নিজেই উঠে দাঁড়ালেন, স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। কেমন এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন, মনে হচ্ছে এখনই পায়ের সঙ্গে পা লেগে তিনি আছাড় খেয়ে পড়বেন। ভাইয়া বলল, বাবার শরীরটা অতিরিক্ত খারাপ করছে, চিকিৎসা হওয়া দরকার। বাবাকে ঢাকা নিয়ে গেলে কেমন হয়? আমি বললাম, ভালোই হয়, কুসুমের টাকাটা আছে, দোকান কিছু পরে হোক, আগে বাবার চিকিৎসা হোক। রহমান চাচা বললেন, স্যারের পেছনে টাকা খরচ করা ঠিক না, ওনাকে মৃত্যু ব্যাধি ধরেছে, এই রোগের চিকিৎসা নাই, খামাখা টাকা নষ্ট। টাকা খুবই জটিল জিনিস, বিনা কারণে টাকা নষ্ট করা ঠিক না। হাদিসে আছে, যে অকারণে টাকা নষ্ট করে সে শয়তানের ভাই। ভাইয়া কঠিন গলায় বলল, রহমান চাচা, সবকিছু নিয়ে কথা বলবেন না। রহমান চাচা উদাস ভঙ্গিতে বললেন, সবকিছু নিয়ে তো কথা বলি না, স্যারের বিষয়ে কথা বলি। স্যারের বিষয়ে আমি যদি কথা না বলি, কথাটা বলবে কে? মা যখন আমাদের সঙ্গে ছিলেন তখন বাবা মাঝে মধ্যে রাতে বাসায় ঘুমোতেন। এখন মার ঘরটা খালি, ঘুমোবার জায়গা অভাব নেই, কিন্তু বাবা রাতে স্টেশনে থাকেন। মার ঘরে তিনি ঘুমোতে পারেন না, তার নাকি গা ছমছম করে। হ্যাঁ, রাতে ঘুম ভাঙলে মনে হয় বিছানার চারপাশে কে যেন হাঁটাহাঁটি করছে, খালি পায়ে হাঁটার শব্দ, যে হাঁটে অন্ধকারে হাঁড়ি পাতিলের সঙ্গে মাঝে মাঝে তার পায়ের ধাক্কা লাগে, ঝনঝন করে হাঁড়ি পাতিল চারদিকে গড়িয়ে পড়ে। তখন বাতি জ্বালালে দেখা যায় সব হাঁড়ি পাতিল জায়গা মতোই আছে, একটাও নড়েনি। মার খালি ঘরে কুসুম আপু এখন আমাকে নিয়ে ঘুমায়। এতে অনেক অসুবিধাও হয়েছে। জাপান ইঞ্জিনিয়ার ভাইয়ের ঘরে
একা ঘুমোতে পারেন। ভাইয়া আগে তার বন্ধুর বাড়িতে ঘুমোতে যেত, এখন স্টেশনে ঘুমোতে যায়। সে অবশ্য বাবার সঙ্গে ঘুমায় না, রহমান চাচার সঙ্গে ঘুমায়। বাবার শরীরটা ভালো না, কখন কি লাগে। কুসুম আপু ঘুমোতে যাবার আগে অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করেন, তারপর বলেন আর কোনো কথা না, এখন ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকবি, কোনো শব্দ করবি না, ঘুমিয়েও পড়বি না, জেগে থাকবি। আজ আমার ভূত ধরবো, আজ আমরা ভূত ধরবো। খাটের চারপাশে যে হাঁটাহাঁটি করে তাকে হাতে নাতে ধরা হবে। আমরা জেগে থাকলে সে আসবে না। ভূত কোনোদিন ধরা যায় না, ধরা না গেলে না যাবে। সত্যি সত্যি ভূত বলে কিছু আছে, সেই ভূতই খাটের চারপাশে ঘোরে। এই প্রমাণ পেলেই আমি খুশি। কোনো কোনো রাতে কুসুমাপুর মেজাজ অত্যন্ত ভালো থাকে, মনে হয় আনন্দ তিনি ধরে রাখতে পারছেন না। তখন সত্যি করে আমি বলে ফেলি, আপু ওই চিহ্নটা আমাকে দেখাবা না? কুসুমাপু অস্বাভাবিক গম্ভীর হয়ে বলে, কোন চিহ্ন? লাল টিপটার কথা বলেছিলা? যার জন্য সব পুরুষ তোমার কথা শুনে মাথা থেকে এটা দূর করতে পারছিস না। বললাম তো দেখাবো, আজ না, এখন ঝিম ধরে পড়ে থাক, দেখি ভূতের হাঁটাহাঁটি শোনা যায় না। তোমার বিয়ে কি জাপানি ইঞ্জিনের সঙ্গে হবে? জানি না কার সঙ্গে হবে। কাউকেই আমার পছন্দ হয় না, আবার সবাইকেই পছন্দ হয়, তোকেও হয়। আমি তো খুবই ছোট, সারা জীবন তো ছোট থাকবি না, একদিন হঠাৎ বড় হয়ে যাবি। মানুষ কখনো আস্তে আস্তে বড় হয় না, হঠাৎ করেই বড় হয়ে যায়। কিভাবে বলতে পারবা না কিভাবে? হ্যাঁ, আর একটা শব্দ করলে পাখা দিয়ে মাথায় বাড়ি দেবো। চোখ বন্ধ করে শুয়ে থাক, কিন্তু ঘুমাবি না, খবরদার ঘুমাবি না। আজ ভূত কিংবা ভূতটি যাই হোক, আমরা হাতে নাতে ধরবো। কুসুম আপু একটা কথা শুধু জিজ্ঞাসা করি। কি কথা? ধলা শামসুর বউ, ওনার মধ্যেও কি ওই চিহ্নটা আছে? এই কথা কেন বললি? তার কাছে যে পুরুষ যায় সেই বারবার যায়, আর ফিরতে চায় না। আমাদের বদরুল স্যার গিয়েছিলেন, এখন নাকি বারবার যান। তোদের স্কুলের বদরুল স্যার? তোকে কে বলেছে? সবাই বলে। স্যার এখন আর স্কুলে আসে না। কুসুম আপু অন্ধকারেই তালপাখা দিয়ে মাথায় প্রচন্ড একটা বাড়ি দিয়ে বলল, আর একটাও কথা না। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতেই একসময় ঘুমিয়ে পড়ি। 9 অধ্যায় 9। অ্যাসেম্বলির পরপর আমাদের স্কুল ছুটি হয়ে গেল। ম্যাট্রিক্সের রেজাল্টের পর আমাদের স্কুল সবসময় একদিনের ছুটি হয়, ভালো রেজাল্টের ছুটি। আজকেরটা তেমন না। আজ স্কুল ছুটি হয়েছে কারণ বদরুল আলম স্যার মারা গেছেন। রোগে শোগে মৃত্যু না, রেলে কাটা পড়ে মৃত্যু। তিনি রেল লাইনে মাথা দিয়ে রোগে শুয়েছিলেন, ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে। হেড স্যার অ্যাসেম্বলিতে বক্তৃতা দিলেন। বদরুল আলম সাহেব এই স্কুলের আদর্শ শিক্ষক ছিলেন। দীর্ঘ 23 বছর তিনি অতি নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে স্কুল একদিন নিবেদিত প্রাণ শিক্ষক হারিয়েছেন। এই ক্ষতি পূরণ হবার না। যাই হোক, এখন অন্য একটা প্রসঙ্গ। বদরুল আলম সাহেব সম্পর্কে কিছুদিন ধরে সামান্য দুঃখজনক কথাবার্তা শোনা গেছে। সবই রটনার সত্যতা লেশমাত্র নাই। এই জাতীয় দুঃখজনক রটনা যেন প্রশ্রয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত লোকের সম্মান রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। বদরুল স্যারকে নিয়ে কানাঘুষা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। তিনি নাকি খারাপ জায়গায় ঘোরাঘুরি করেন, অনেকেই দেখেছেন। সব দিন না, বুধবারের রাতে তিনি নাকি ধলা শামসুর বইয়ের ঘরে যাবেনি। এই জাতীয় গুজবের কথা যেই শুনে সেই রেগে ওঠে, ধমকের গলায় বলে, একজন মানি লোক সম্পর্কে এইসব কি কথা? ছি! বদরুল স্যারকে আমরা চিনি না? ঘর সংসার আছে, সুখী পরিবার, এক মেয়ের বিবাহ হয়েছে, আরেকটা মেয়ের বিবাহ উপযুক্ত হয়েছে, তাকে নিয়ে এইসব কি কথা? এইগুলো আর কিছুই না,
কিয়ামতের নিশানা। কিয়ামতের আগে মানি লোক মান হারায়, দুষ্টু লোক মান পায়। বদরুল স্যার সম্পর্কে এতগুলো ভালো কথা তিনি বলেন, তিনি আবার গলা নিচু করে অন্যদের বলেন, ঘটনা শুনেছ? বুধবার রাতে কি ঘটনা ঘটেছে শুনেছেন? ছি ছি ছি, কি কেলেঙ্কারি! অনেকদিন পর রেল লাইনের মানুষ কাটা পড়ল। অপঘাতের ঘটনা সবসময় দুবার করে ঘটে। পুকুরে ডুবে একজন কেউ মারা গেলে ধরেই নেওয়া যায় খুব শীঘ্রই আরেকজন মারা যাবে। রহমান চাচা খুবই চিন্তিত। রেলে কাটা পড়ে আরেকজন মারা যাবে, সেই আরেকজন কে? ঠান্ডা মাথায় হিসাব করলেই বের হয়ে যায়। রহমান চাচা চিন্তিত মুখে হিসাব করলেন, দ্বিতীয়জন যে মারা যাবে সে বদরুল স্যারের পরিচিত হবে, সে পুরুষও হবে না। একজন পুরুষের পর একজন নারী। মৃত্যুগুলি এরকমই হয়। এইসব মৃত্যু নারী পুরুষ মিলিয়ে জোড়ায় জোড়ায় হয়, এটাই নিয়ম। রহমান চাচা আমাকে আড়াল থেকে ডেকে নিয়ে বললেন, তার হিসেবে বলে বদরুল স্যারের পরিবারের উপর এই ঘটনা ঘটবে। ঘটনা শেষ পর্যন্ত ঘটলো ভোরের রাতে। হইচই চেঁচামেচি, ঘুম ভেঙে গেল। মগরা ব্রিজের কাছ থেকে চিৎকার আসছে, লোকজন ছুটে যাচ্ছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ব্রিজটা কি ভেঙে পানিতে পড়ে গেছে? জাপানি ইঞ্জিনিয়ার বলেছিলেন ব্রিজের যে অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে পানিতে পড়ে যাবে, বিরাট ক্যালামিটি হবে। কুসুমবাবু বলল, টগর দৌড়ে যা, খোঁজ নিয়ে আয় কি হয়েছে। আমি যাবার আগেই রহমান চাচা উপস্থিত হলেন। তার মুখ হাসি হাসি। এই সকালবেলাতেই মুখ ভর্তি পানের রস ঠোঁট গলিয়ে নিচে পড়ছে। রহমান চাচা আনন্দিত গলায় বললেন, বলেছিলাম না ঘটনা ঘটবে? ঘটনা ঘটেছে। আরেকজন মানুষ রেলে কাটা পড়েছে, একেবারে 14 টুকরা, গোস্তের তলা। চিনেনের কোনো উপায় নাই। কুসুমাপু হতভম্ব গলায় বললেন, কে কাটা পড়েছে? রহমান চাচা পানের পিক ফেলতে ফেলতে বললেন, নাক চাপা চীন দেশের অফিসার। কই দেশের? আর মল্ল কই? জন্মের সময় নির্ধারণ হয়ে আছে কে কই মরবে। আমরা আর করোনায় কিছু নাই। কিভাবে কাটা পড়লো সঠিক হিস্টোরি কেউ জানে না। মনে হয় ব্রিজের উঠছিল পিসাব করার জন্য। এই বেটার অভ্যাস ছিল ব্রিজের উপরে খাড়াইয়া পিসাব করণের, অতি অসভ্য। আমি এখন আবার যাইতেছি আসল খবর আনবো। খবর কিছু পাবো কি না বুঝতে পারছি না। থানাওয়ালা চইল্লা আসছে, পুলিশ পাহারায় বসছে, কাউরে যাইতে দেয় না। দুর্ঘটনা কিভাবে ঘটলো তার নানান কথা শোনা যেতে লাগলো। রাত 3টার সময় টর্চ হাতে চীনাম্যানকে ব্রিজের দিকে যেতে দেখা গেছে। ক্রেনের ড্রাইভার জমশেদ বলছেন, স্যার কই যান? চীনাম্যান তাকে একটা গালি দিয়ে বললেন, আমি কোথায় যাই তা কি তোমার কি দরকার? তারপর দুর্ঘটনা। 11 সিন্ধুর এক্সপ্রেস ঘটনা ঘটায়। আরেকটা ভাষ্য হলো, ঘটনা কখন ঘটে কিভাবে ঘটে কেউ জানে না। চীনাম্যান খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেই মগ ভর্তি এক মগ কফি খান। লোকম্যান বাবুর্চি কফি নিয়ে তাঁবুতে তার কাছে গিয়ে দেখে তাঁবু খালি। তখন বাবুর্চি কফির মগ হাতে ব্রিজের দিকে তাকায়। সকালবেলা ব্রিজের হাঁটাহাঁটি করাও নাকি ওনার অভ্যাস। বাবুর্চি ব্রিজে চিৎকার দেয়, তার চিৎকার শুনে সবাই ছুটে এলো। আমাদের এদিকে রেলের নিচে আগেও মানুষ কাটা পড়েছে। মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। কাটা পড়া মানুষের লাশ সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন চলে গিয়ে রেল লাইন আবার ফাঁকা হয়ে যায়। আজ সেরকম হলো না, মানুষ বাড়তেই থাকলো। সকাল 10টায় ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন চলে এলো। ট্রেন লাইন থেকে উল্টে পড়লে রিলিফ ট্রেন আসে। সেরকম কিছু হয়নি, কিন্তু রিলিফ ট্রেন চলে এসেছে। দুপুরবেলা একটা হেলিকপ্টার নামলো আমাদের স্কুলের মাঠে। হেলিকপ্টারে করে 2জন বিদেশি এবং 3জন বাঙালি নামলেন। বাঙালি 3জন, একজন আমাদের পরিচিত, সেলুন কারে করে এসেছিলেন।
লোকজন সব চলে এলেন হেলিকপ্টার দেখতে। মগরা ব্রিজ খালি হয়ে গেল। আমাদের এদিকে মানুষ এত কাছ থেকে কখন হেলিকপ্টার দেখেনি। এত বিরাট একটা জিনিস, কিন্তু দেখাচ্ছে খেলনার মতো, খুব সুন্দর রংচঙা খেলনা। কুসুম আপু বলল, আয় তো আমার সঙ্গে, ঘটনা কি জেনে আসি। আমি বললাম, তোমাকে যেতেই দেব না, পুলিশ পাহারা, কাউকে যেতে দিচ্ছে না। তুই আয় আমার সঙ্গে, অবশ্যই আমাকে যেতে দেবে। কার কাছে যাবে? জাপান ইঞ্জিনিয়ারের কাছে। হ্যাঁ, বোকা লোক তো, আমার ধারণা সে বিরাট বিপদে পড়ে যাচ্ছে। কুসুমাবু ঠিকই পুলিশের লোকজন পার হলো, তার কোনো অসুবিধা হলো না। জাপান ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করতেও সমস্যা হলো না। তিনি অন্ধকার তাঁবুতে একা একা চুপচাপ বসে আছেন, হাতে পানির বোতল, চোখ লাল, চোখের কোণে ময়লা জমে আছে, চুল উস্কো শুষ্ক। বাকি সবাই নদীর পাড়ে, নদীতে জাল ফেলা হচ্ছে। চীনাম্যানের শরীরটা কাটা অংশ নাকি নদীতে পড়ে গেছে। বড় অংশটাই নাকি চীনাম্যানের শরীরের কাটা অংশ, বড় অংশটাই নাকি নদীতে পড়ে গেছে, সেটা তোলার চেষ্টা। হেলিকপ্টারে আসা লোকজন নদীর পাড়ে বসে আছেন, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা হয়েছে। বাবাকেও দেখলাম তাদের সঙ্গে। বাবার পেট ব্যথা যে আবার উঠেছে তা দূর থেকেই বোঝা যাচ্ছে। তিনি উবু হয়ে বসে আছেন, একটু পরপর ঘড়ি দেখছেন। পেট ব্যথা শুরু হলেই তিনি ঘড়ি দেখেন। ব্যথাটা কখন থাকে মনে হয় তার হিসেব রাখে। জাপান ইঞ্জিনিয়ার মনে হলো আমাদের চিনতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছেন, চোখের পলক পর্যন্ত পড়ছে না। কুসুমা বলল, আপনার কি শরীর খারাপ? জাপান ইঞ্জিনিয়ার ধীরে করে বললেন, টেনশনে জ্বর এসেছে, সকালে নাস্তাটা কিছুই খাইনি, তারপরেও একগাদা বমি করছি, উঠে দাঁড়াতে পারি না, মাথা ঘুরে। সবাই নদীর পাড়ে গিয়েছে, আমি যেতে পারি নাই। এর অন্য কোনো অর্থ করে কিনা কে জানে। কুসুমাবু বলল, অন্য কি অর্থ করবে? বলতে পারে সবাই এসেছে, সে কেন আসেনি, নিশ্চয়ই কোনো কিন্তু আছে। কিন্তু থাকবে কেন? আপনি নিশ্চয়ই তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেননি। আমি কেন ধাক্কা দিয়ে ফেলবো? কিংবা আপনি নিশ্চয়ই লোকজনদের শিখিয়ে দেননি এই চীনাম্যান আমাকে খুবই যন্ত্রণা দেয়, তোমরা একে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিও। কুসুম আপু, তুমি এসব কি বলছো? কথার কথা বলছি, এ ধরনের কথা ভুলে উচ্চারণ করবে না। কেউ না কেউ বিশ্বাস করে ফেলতে পারে। কুসুম আপু কঠিন গলায় বলল, আপনার হাত কাঁপছে কেন? ঘটনা কি দয়া করে বলবেন? কোনো ঘটনা না কুসুম, আমার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব না, সব মানুষ অন্যায় করতে পারে না। আপনার হাত কাঁপছে কেন? জানি না কেন কাঁপছে, খুবই ভয় লাগছে। পুলিশ কি আপনার জবানবন্দি নিয়েছে? তাদেরকে কি বলেছেন? বলেছি আমি কিছুই জানি না, ঘুম থেকে উঠে খবর পেয়েছি, তা সত্য তাই বলেছি। পুলিশ আপনার কথা বিশ্বাস করেছে? বিশ্বাস করবে না কেন? কারণ আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না। কুসুম, আমার জ্বর এসেছে, সকাল থেকে মাথা ঘুরছে, কোনো নাস্তা খাইনি, কিন্তু একগাদা বমি করেছি, এখন আবার বমি আসছে, খুবই পানির পিপাসা হচ্ছে, পানি খেতে পারি না, একটু পানি মুখে দেই, মনে হয় পানি না, চিরতা পানি মুখে দিয়েছি। কুসুম আপু কিছুই বলল না, চুপ করে রইল। নদীর পাড় থেকে খুব হইচই শোনা যেতে লাগলো, মনে হয় ডেড বডির অংশ পাওয়া গেছে। হইচই শুনে জাপান ইঞ্জিনিয়ার মুখ হঠাৎ ছাইবর্ণ হয়ে গেল। তিনি বিড়বিড় করে বলতেন, রাত ৩টার সময় জমশেদ এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলল। মদ খেয়ে ভূত হয়ে এসেছেন, তার মুখ দিয়ে মদের গন্ধ আসছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না, টলছে। আমাকে বলল, চীনাম্যানকে যে মগরা ব্রিজের লাইনের উপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, একটু পরেই 11 সিন্ধুর এক্সপ্রেস আসবে, তখন ঘটনা ঘটবে। আমি তার কথা বিশ্বাস করিনি, ভেবেছি মাতালের প্রলাপ। তারপরই
টর্চ লাইট নিয়ে বের হয়েছি, ততক্ষণে সিন্ধু এসে গেছে। দূর থেকে সার্চ লাইট দেখা যাচ্ছে। আমি ব্রিজে টর্চ মেরে দেখি সত্যি সত্যি চিনাম্যানকে কোলের উপরে শুয়ে বেঁধে রেখেছে। সে চিৎকার করে তার ভাষা কি সব বলছে, কাঁদছে। সে যত কাঁদে জমশেদ আর তার লোকজন তত হাসে। ওদের মাথার ঠিক নাই, গলা পর্যন্ত মদ খেয়েছে। তুমি তো জানো কুসুম, আমার কোনো সাহস নাই যে আমি ব্রিজের উপর উঠে তাকে বাঁচানোর চেষ্টা করব। 11 সিন্ধু এক্সপ্রেস আমার চোখের সামনে তার উপর দিয়ে চলে গেছে। শেষের দিকে চিনাম্যান কোনো চিৎকারও করে নাই, কান্নাকাটিও করে নাই। রেল ইঞ্জিনের দিকে তাকিয়ে থাকে নাই, আমার দিকে তাকিয়েছিল। জাপান ইঞ্জিনিয়ার বমি করলেন। নদীর পাড় থেকে আবারও হল্লার শব্দ শোনা গেল। কুসুমবাবু বলল, তুই একটু বাইরে গিয়ে বস তো টগর, আমি না ডাকলে তাঁবুতে ঢুকবি না। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখছি একটা কাটা হাত নিয়ে কি একজন তাঁবুর দিকে আসছে, আর পিছনে অসংখ্য মানুষ। কাটা হাতটা থেকে টপ টপ করে পানি পড়ছে। এক বর্ষা পার হয়ে আরেক বর্ষা এসেছে। সেই বর্ষা চলে গিয়ে আরো এক বর্ষা আমাদের নান্দাইল রোড স্টেশনে এসেছেন। সব আগের মতোই আছে, আবার কিছুই আগের মতো নেই। মগরা ব্রিজের কাছে আবারও তাঁবু পড়েছে। অন্য এক ইঞ্জিনিয়ার সেই তাঁবুতে থাকেন। ভদ্রলোক, বয়স্ক, মুখ ভর্তি ধবধবে সাদা দাড়ি। তারপর তারও অভ্যাস জাপান ইঞ্জিনিয়ার মতো ব্রিজে স্ক্যানে সন্ধ্যাবেলা বসে থাকা। তার সঙ্গে জায়নামাজ থাকে। সন্ধ্যা মিলালে তিনি জায়নামাজ পেতে নামাজ পড়েন। দৃশ্যটা দেখতে আমার কেন জানি ভালো লাগে। আমি সুযোগ পেলেই দৃশ্যটা দেখতে চাই। কুসুম আপুকে তার বাবা নিজের কাছে নিয়ে গেছেন। তিনি বাবার সঙ্গে রাজশাহীতে থাকেন, যেখানে কলেজে পড়েন। ছুটি ছাটায় আমাদের দেখতে আসবেন বলে চিঠি লেখেন, কিন্তু আসেন না। বাবার পেটের ব্যথাটা সেরে গেছে, কোনো রকম ওষুধপত্র ছাড়াই সেরেছে। তবে অসুখ সারলেও হঠাৎ হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন। মাথার চুল সব পেকে গেছে, সামনে পাটিয়ে দুটো দাঁতও পড়ে গেছে। যখন কথা বলেন দাঁতের ফাঁক দিয়ে জিহ্বা দেখা যায়, খুবই অদ্ভুত লাগে। তিনি রাতে স্টেশনে ঘুমান। আরেকটা মেল ট্রেনের স্টপেজ এখানে দিয়েছে, কারণ একজন মন্ত্রীর বাড়ি এই অঞ্চলে। মন্ত্রী চেষ্টা তদবির করে নান্দাইল রোড স্টেশনে মেল ট্রেন থামাবার ব্যবস্থা করেছেন। কাজেই এখন নান্দাইল রোড স্টেশনে রাতে 3টায় মেল ট্রেন থামে। বাবাকে স্টেশনে না ঘুমিয়ে উপায় কি? বাসায় আমি, রহিমা ফুপু, আমরা দুজন শুধু ঘুমাই। রহিমা ফুপু অঘুমা রোগ আছে, সারা রাত তিনি হাঁটাহাঁটি করেন। ভাইয়া চলে গেছে বিদেশে, এখন আছে নিউজিল্যান্ডে। তিনি চেষ্টা করে ভাইয়াকে বিদেশে নিয়েছেন। ভাইয়া বরফের হাত পা ছড়িয়ে শুয়ে আছেন। এমন একটা ছবি পাঠিয়েছেন। বাবা সেই ছবি দেখে বলছেন, গাধাটাকে চেনা যায় না। করছে কি সে? বরফ খাচ্ছে নাকি? আমি বাবা আমরা দুজন মাকে দেখতে গিয়েছিলাম। বাবা মাকে এই ছবিটা দিয়ে বলল, সুরমা বলো তো কে? মা সঙ্গে সঙ্গে বলল, রঞ্জু। পাক্কার মধ্যে শুয়ে আছে কেন? তার কি হয়েছে? বাবা বললেন, পাক্কা না, বরফে শুয়ে আছে। রঞ্জু বিদেশে আছে, খুব ভালো আছে, তোমার জন্য টাকা পাঠিয়েছে। মা ভাইয়াকে চিনতে পারলেও আমাকে বা বাবাকে একেবারেই চিনতে পারলেন না। আমাকে রাগী গলায় বললেন, এই ছেলে, তুমি একটু দূরে সরে বসো, গায়ের উপর উঠে যাচ্ছ কেন? বাপমা সহবত শিক্ষা দেয় নাই? জাপান ইঞ্জিনিয়ার সাহেব কথা বলা হয়নি।
তার কথা বলি। চিনাম্যান হত্যা মামলায় তাকেও আসামি করা হয়। জমশেদ জবানবন্দিতে বলেছেন, সে যা যা করেছে সাইড ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সাহেবের নির্দেশে করেছে। মামলা অনেক দিন চলে, রায় হয় জাপান ইঞ্জিনিয়ার যাবজ্জীবন কারাদণ্ড এবং 3 জনের ফাঁসির হুকুম হয়। জাপান ইঞ্জিনিয়ার হাজত থেকে কুসুমাপুকে একটা চিঠি লেখেন। কুসুমাপু থাকেন রাজশাহীতে। সেই চিঠিটা আমি নিজের কাছে রেখে দিই। চিঠিতে তিনি লিখেছেন, প্রিয় কুসুম, মিস ফ্লাওয়ার, আমাদের মামলার রায় হয়েছে। সেই খবর নিশ্চয়ই পত্রিকার মারফতে জেনেছ। সবার ধারণা বিদেশি নাগরিক হত্যার কারণে। রায় অত্যন্ত কঠোর হয়েছে। আমার দুর্ভাগ্য, আমি যে নির্দোষ সেটা প্রমাণ করতে পারি নাই। অবশ্য যাবজ্জীবন কারাদণ্ড শুনতে যেমন ভয়াবহ, আসলে তা না। ভালো ব্যবহারের কারণে জেলখানায় অনেক বিয়াদ পাওয়া যায়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের কেউই 10 থেকে 11 বছরের বেশি জেল খাটে না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, 10 বছর পর তোমার বয়স হবে মাত্র 27। এটাই কোনো বয়স না। 10 বছর জেলে আমার খুব কষ্ট কাটবে, এটা ঠিক। কষ্টের পরেই আসে সুখ। যার যত বেশি কষ্ট তার তত সুখ। সেই সুখের কথা ভেবেই আমার ভালো লাগছে। এখন একটা আনন্দের সংবাদ দেই। মামলার রায়ের বিরুদ্ধে আমার ব্যারিস্টার ঝানু মশিহুজান লিংকনস পাশ করা ব্যারিস্টার ঝানু লোক। মামলার শুরুতে তাকে পেলে খুবই উপকার হতো। যাই হোক, আল্লাহর অসীম রহমত, তাকে এখন এখানে পাওয়া গেছে। হাইকোর্টে আপিল করেছেন তিনি। 100% নিশ্চিত হাইকোর্টের রায়ে আমি খালাস পেয়ে যাব। আমার নিজেরও তাই ধারণা। কুসুম, তুমি ভালো থেকো, হতাশ হবে না। আল্লাহ পাক যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। আমি সারাক্ষণই তোমার কথা ভাবি। ওই ভয়ঙ্কর দিন তাঁবুতে যে তুমি হঠাৎ করে কাঁদতে শুরু করলে, ছবিটা এখন আমার চোখে ভাসে। দুঃখের মধ্যেও আনন্দ পাই। হাইকোর্টের আপিলের রায় জাপান ইঞ্জিনিয়ারের জন্য খুব খারাপ হয়। 3 জনের ফাঁসির জায়গায় হাইকোর্টে জাপান ইঞ্জিনিয়ার সহ 4 জনের ফাঁসির আদেশ দেয়। কুসুমাপুকে লেখা জাপান ইঞ্জিনিয়ার চিঠিটা আমি মৌরাবতী থেকে নদীতে ফেলে দেই। এই চিঠিটা কথা কুসুমাপুর না জানাই ভালো। কুসুমাপু রাজশাহী থেকে মজার চিঠি লেখেন। এই টগর, রাতে ট্রেনের শব্দ শুনলেই কিন্তু লাফ দিয়ে বিছানায় উঠে বসবি, কারণ তোদের সামনে চমকে দেবার জন্য কোনো এক রাতে আমি হুট করে উপস্থিত হব। আমি এসে যদি দেখি তুই ঘুমাচ্ছিস, তাহলে কিন্তু অসুবিধা আছে। স্যাম্পল হিসেবে একটা চুল ছিঁড়ে পাঠালাম, খবরদার হারাবি না। আমি এলে আমাকে ফেরত দিতে হবে। রাতের ট্রেনের শব্দ শুনলেই আমার ঘুম ভেঙে যায়। আমি অপেক্ষা করতেই মনে হয় সব মানুষের মধ্যে একটা স্টেশন থাকে। সেই স্টেশনের সিগন্যাল ডাউন করা, স্টেশনের সবুজ বাতি জ্বলছে, আনন্দময় ট্রেনের জন্য অপেক্ষা। কারো স্টেশনে যে ট্রেন সত্যি সত্যি এসে থাকে, কারো স্টেশনে ট্রেন আসে ঠিকই, কিন্তু নীল ট্রেন বলে থামে না, ঝড়ের মতো উড়ে চলে যায়। রাতের বেলা ট্রেনের শব্দ শুনলে আমি বিছানায় উঠে বসি ঠিকই, কিন্তু স্টেশনে যাই না। ধলা চামচু গায়ে হাতে হারিকেন ঝুলিয়ে ছুটে যায়। প্রতিটি কামরা লণ্ঠন উঠিয়ে দেখে তার স্ত্রী বাজার ছেড়ে চলে গেছে। ধলা চামচুর ধারণা, কোনো এক রাতের ট্রেনে সে আবারও এখানে ফিরে আসবে। তার স্ত্রী যেহেতু খারাপ মেয়ে মানুষ, সে দিনের ট্রেনে আসবে না, রাতের ট্রেনে আসবে। লম্বা ঘোমটা দিয়ে ট্রেন থেকে নামবে। লম্বা ঘোমটাটা না কাউকে নামতে দেখলেই ধলা চামচু তার কাছে ছুটে যায়, গলা নামিয়ে ফিস করে বলে, আপনার নাম, আপনার পরিচয়। শেষ হলো হুমায়ুন আহমেদের উপন্যাস স্টেশন। ভালো থাকবেন। আর যদি আমি কোথাও ভুল করে থাকি অথবা উচ্চারণের সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে
আমি চেষ্টা করতেছি যে অনেকগুলো বই কভার করার জন্য, আর আস্তে আস্তে এটাই আসছে আমার প্রথম বুক সম্পূর্ণ পড়া। সো প্রথম একটু সমস্যা হলেও হতে পারে। আপনাদের জন্য চেষ্টা করতেছি যতগুলো বই আছে আমার কাছে সবগুলোই অডিও বুক হিসেবে পাবলিশ করা, যাতে আপনাদের একটু হলেও উপকৃত হন। আমার মতো অনেকেই আছেন যারা অলস, বই পড়েন না এবং বই অডিও শুনতে ভালোবাসেন। তাদের জন্যই মূলত আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা। যদি কোথাও ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তী সময়ে আমার ওইসব দোষ ত্রুটি না করার জন্য। ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম দিয়ে শেষ করছি। স্টেশন উপন্যাস হুমায়ূন আহমেদের।